সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? স্বাগত জানাচ্ছি আমাদের TVN24 এর নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজে। আমি আছি আপনাদের সাথে মিসবাহুজ্জামান। আজকে যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে ইমিগ্রেশনের যে ফ্রডগুলো হয়, মানে আমরা যাকে বাংলায় বলি জালিয়াতি। সেই জালিয়াতির কি কি স্টেপ এই পর্যন্ত পরিলক্ষিত হয়েছে, বা ইমিগ্রেশনের IS বলেন, INS বলেন, সব কিছুতেই যখন মানুষ এগুলা ধরা খাচ্ছে, কি বা তার কি প্রতিক্রিয়া হচ্ছে এবং তাতে কি ইফেক্টগুলো হচ্ছে আমাদের এই ইমিগ্রেশন ওয়ার্ল্ডে যারা অ্যাপ্লিকেন্টরা আছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে, তাদেরকে নিয়ে আমরা আজকের এই আলোচনাগুলো করব। আর আজকে আমাদের সাথে আছেন দর্শক অ্যাটর্নি রাঞ্জা বোস। অ্যাটর্নি রাঞ্জা বোস একজন অত্যন্ত দক্ষ, ইয়াং এবং পটেনশিয়াল একজন লয়ার, এবং উনি আমাদেরকে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে সবসময় সাহায্য করে থাকেন। আবারও উনি আমাদের কাছে আসছেন। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ব্যাস চলছে স্যার, অনেকদিন হয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম দর্শকদেরকে যে আপনাকে আমরা মিস করছি। আজকে আজকে আপনাকে চমৎকার লাগছে, এবং সবকিছু মিলিয়ে আমরা সবাই ভালো আছি। বিষয়টা হচ্ছে যে আজকে যে বিষয়টা আমরা নিয়েছি, আপনি নিশ্চয়ই জানেন যে ইমিগ্রেশন ওয়ার্ল্ডে যে জালিয়াতিগুলো হয়, ফ্রড যে অ্যাক্টিভিটিগুলো হয়, সেই বিষয়ে আমরা পর্যালোচনা করব। এবং আমাদের দর্শকদেরকে যারা বিভিন্ন কেস নিয়ে আছেন, বিভিন্ন পর্যায়ে ফাইলিং করছেন, তাদের কি সতর্কবাণী, কি করণীয় বা কি করতে হবে, হোয়াট ইজ দ্য রেমেডি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। আর আপনি যেহেতু দর্শক আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, তারপরেও আপনারা পরবর্তীতে আমাদের ফেসবুক ট্রান্সমিশন, তারপরে আপনার ইউটিউব, সবগুলোতেই আমাদের এই প্রোগ্রামটা পেয়ে যাবেন। এবং তাতে আপনাদের যেটা সুবিধা হবে, ইউটিউবে যারা যাবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে যারা লাইভ ট্রান্সমিশন হবে তখন আপনারা প্রশ্ন করতে পারবেন। আর যেটা সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আজকে বিষয়টা খুব সেন্সিটিভ, যে ফ্রড যেগুলো হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। গত এপিসোডেও আমরা অ্যাটর্নি নরেশ এম গেহি, উনিও এটা নিয়ে বেশ আলাপ করছিলেন। আজকে আমরা আবারও আলাপ করছি একটা বিষয় নিয়ে, ওইটা ছিল ইমিগ্রেশনে কি ক্রাইম হচ্ছে। আর আজকে আমরা আলাপ করছি ফ্রড নিয়ে, ফ্রড যে ইস্যুটা, জালিয়াতি যাকে বলে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। অ্যাটর্নি রাঞ্জা, ফ্লোর আপনার কাছে। আপনি আমাদের দর্শকদের জন্য কি কি করণীয় এবং কি কি হচ্ছে, কি ধরনের ফ্রডগুলো হচ্ছে, সেটা যদি তুলে ধরতেন উপকার হতো। হ্যাঁ স্যার, তো যখন আমরা ইমিগ্রেশন ফ্রড বলছি তো কনসিডার করতে হবে মেনলি দুটো টাইপ ব্রডলি ফ্রড হয়। একটা হয় বিজনেস ইমিগ্রেশনের ফ্রড, আর একটা হয় ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের ফ্রড। তো যখন আমরা বিজনেস বেসড ইমিগ্রেশনের ফ্রড করছি, আমরা H1B ফ্রড, এরকম মানে L1 ফ্রড আর এরকম ফ্রডের ব্যাপারে কথা বলছি। আর যখন ফ্যামিলি বেসড ফ্রড, তখন আপনার যখন স্পাউসের যেরকম ম্যারেজ ফ্রড হয়, ওরকম জিনিসের ব্যাপারে কথা বলছি। তো ভীষণ মানে ইম্পর্টেন্ট একটা ডিস্টিংশন বানানো কিরকম টাইপের ফ্রড হয়। একটা হয় বিজনেস ক্যাপাসিটিতে ফ্রড, আর একটা হয় পার্সোনাল ক্যাপাসিটিতে, মানে আপনার যে ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের ফ্রড। তো যখন আমরা বিজনেস ইমিগ্রেশনের ফ্রড কথা বলছি, তখন আমরা অনেক মানে মেনলি USA তে আমরা যে ইস্যুটা দেখি সেটা হয় আমরা H1B ফ্রড। সেটা USCIS অ্যাকচুয়ালি লাস্ট 2-3 বছর ধরে অনেক মানে ট্রাই করছে, রেগুলেশন ট্রাই করছে কি ফ্রডটা কমানোর জন্য। তো H1B ফ্রড ভীষণ কমন। আর আমি দর্শকদের বলবো কি আপনি ভীষণ কেয়ারফুল থাকুন। আপনারা যদি ওয়ার্ক ভিসা ট্রাই করছেন, অনেক ফ্রডুলেন্ট কনসালটেন্সি কোম্পানি আছে যেগুলো বলে কি আমরা আপনাদের আমাদের টাকা দিন, আমরা আপনার নাম অনেকবার H1B লটারিতে দিয়ে দেব। তো এটা অ্যাকচুয়ালি ফ্রডুলেন্ট। একজনের জন্য মাল্টিপল এন্ট্রি দেওয়া যায় না, কিন্তু
দর্শকদের জন্য আমি এটা বলবো, কেননা যদি আপনারা একটা এরকম একটা যদি ভুল করেও যদি এরকম একটা কনসালটেন্সি ইউজ করেন, যে যেই কনসালটেন্সি ইমিগ্রেশন ফ্রড করে, আর আপনার যদি ইমিগ্রেশন ফ্রডটা মানে না ধরা পড়ে আর আপনি H1B যদি পেয়ে যান, আর ফিউচারে কখনো যদি এই কনসালটেন্সিটা ধরা পড়ে, আপনার H1Bটা কিন্তু ইনভ্যালিড হয়ে যেতে পারে। তো এটা কিন্তু অনেক লোকেরা বোঝে না, ভাবে কি একবার H1Bটা হয়ে গেল আমার কোনো প্রবলেম হবে না, বাট ইট ইজ নট লাইক দ্যাট। কোনো কখনোই ফিউচারে 5-6 ইয়ার্স ডাউন দ্য লাইনও আপনার H1B হয়ে গেছে, আপনার গ্রিন কার্ড অ্যাপ্লাই করে দিয়েছে আপনার জন্য আপনার এমপ্লয়ার, তখনও যদি আপনার কনসালটেন্সিটা ধরা পড়ে ফ্রডের জন্য, তখন আপনার H1Bটা কিন্তু ইনভ্যালিড হয়ে যেতে পারে। তো সেটা ভীষণ কেয়ারফুল থাকা উচিত যারাই থ্রু মানে ওয়ার্ক যারা ট্রাই করছে ভিসা পেতে, তাদের এটা ভীষণ কেয়ারফুল হওয়া উচিত। জি। আর আর একটা আমি বলবো কি, ফ্যামিলি বেসড ইমিগ্রেশন যেটা বলছিলাম, মোস্ট কমন আমরা ইউএসএ তে এটলিস্ট দেখি ম্যারেজ ফ্রড, বিয়ে অনলি ফর গ্রিন কার্ড পারপাসেস। তো এটার অ্যাকচুয়ালি ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার। আহ, এক বিয়ে শুধু আপনি আপনি কারোর সাথে আছেন, আপনারা যদি আহ, ভালোবাসেন, আর তার জন্য আপনারা যদি গ্রিন কার্ড ইজি হয়ে যাবে ওই জন্য আপনি যদি বিয়ে করেন, কিন্তু আপনার বিয়েটা সত্যি, আপনি সত্যি ভালোবাসেন, সত্যি আপনারা বলেছেন কি আমরা সবসময় থাকবো একসাথে, তাহলে সেটা কিন্তু ফ্রড না। সেটা কিরম করে ফ্রড হতে পারে? শুধু আপনি বলেছেন কি এটা আমার স্পাউস, আমি বানাতে চাই, ইজি হয়ে যাবে, এরা যদি এখানে আমার সাথে থাকতে পারে আমি ওই জন্য অ্যাপ্লাই করছি। কিন্তু আপনি যদি বিয়েটা করেন শুধু গ্রিন কার্ডের জন্য, মানে দ্য পারপাস অফ দ্য ম্যারেজ ইজ কি শুধু বিয়ে মানে গ্রিন কার্ড থাকবে, আর যদি আপনার প্ল্যান থাকে কি গ্রিন কার্ড পাওয়ার পরে ডিভোর্স, অলরেডি প্ল্যান থাকে, কোনো প্ল্যান নেই সবসময় একসাথে থাকার জন্য, তাহলে সেটা কিন্তু ফ্রড। এটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট বাট ভেরি সাটল ডিস্টিংশন বিটুইন দ্য টু কাইন্ডস অফ সিচুয়েশনস। আর আর একটা ভীষণ ফ্রড দেখি কি, অলরেডি বিয়ে আছে, অলরেডি মানে নিজের নিজের কান্ট্রিতে বিয়ে আছে, কিন্তু এখানে আবার এসে বিয়ে করেছে, সেটা কিন্তু ভীষণ এ ফ্রজুলেন্ট। কেননা ইউএসসিআইএস এর কিন্তু এদের অনেক রিসোর্সেস আছে। ইউএসসিআইএস অফিসার কোনো ছোট জায়গায়, ছোট ভিলেজে গিয়েও কিন্তু ওরা দেখতে পারে কি আহ, কে কে কার সাথে কে কার ফ্যামিলি কি বিয়ে হয়েছে এই সবগুলো। তো ওই জন্য ভীষণ কেয়ারফুল থাকতে হবে। ম্যারেজ ফ্রড ভীষণ কমন, আর অন্য অন্য টাইপের ফ্রড আছে, বার্থ সার্টিফিকেট, আর অনেক জায়গায় দেখা দেখা যায় কি বার্থ সার্টিফিকেট ওরা ফেক করেছে, এটা ধরা পড়লে কিন্তু পুরো লাইফের জন্য ইমিগ্রেশন ওদের বন্ধ হয়ে যাবে, দে উইল বি ব্যান্ড ফ্রম কোনো ইমিগ্রেশন বেনিফিটস। তো ভীষণ কেয়ারফুল থাকা উচিত এইসব ফ্রজুলেন্ট সিচুয়েশনস এর থেকে। ধন্যবাদ ধন্যবাদ দর্শক, অ্যাটর্নি রাঞ্জা আপনাদেরকে দুটো পার্ট বলেছেন, এবং এটা খুবই সেন্সিটিভ। একটা হলো বিজনেস, যেটা আমরা বলি বিজনেস এখানে একটা ফ্যামিলি। H1B ভিসা এটা একটা কমন এবং ভেরি মোস্ট পপুলার আমি মনে করব। এইটার যে উনি যে এটার যে সিচুয়েশনটা বললেন, যে অনেক কনসালটেন্সি কোম্পানি আছে, এগুলা আমরা যাকে বাংলায় বলি 2 নম্বর বা সেকেন্ড বা ফ্রড, এরা ব্যবসা করার জন্য এগুলা করে। মানুষজনদেরকে মিসগাইড করে বলে আমরা মাল্টিপল চয়েস দিব, এই করব সেই করব, আমরা অনেকবার আপনার নাম উঠাবো লটারিতে, তারপরে মনে করেন আপনার হয়ে গেল, তার মাধ্যমে জিনিসটা হয়ে গেল, আপনি ভিসা পেলেন, আপনার সব কিছু হলো, কিন্তু দেয়ার ইজ এ রেমেডি। যদি 4-5 বছর পরে বা উইদিন 3 ইয়ার্স 4 ইয়ার্স আপনার গ্রিন কার্ডও পেয়ে গেছেন, আপনার সব কিছু প্রসেস হয়ে গেছে, তারপর যদি আপনি দেখেন তারা যদি বুঝতে পারে যেটা ফ্রড, এবং ওই কনসালটেন্সি কোম্পানি যদি কোনো কিছু তারা ক্লু পেয়ে যায়, দেন ইউ আর ইন এ বিগ বিগ ট্রাবল। আপনার গ্রিন কার্ডও চলে যেতে পারে। অ্যাটর্নি রঞ্জা, আমি কি ঠিক বলছি কিনা আমাকে বলবেন। আপনার সব কিছুই একেবারেই এটা এলিমিনেট হয়ে যেতে পারে, আর দ্যাট মিনস ইউ উইল বি নো মোর নাথিং, ইউ উইল বি সুইমিং অ্যারাউন্ড, আপনার একদম ভাসমান হয়ে যাবেন। সুতরাং
একটা ক্রেডিবল লয়ার, ক্রেডিবল যে কোনো একটা এন্টিটি থেকে আপনার এই H1 ভিসাটা প্রসেসিং করা সবচেয়ে বেশি বড় উত্তম। এটা কিন্তু H1B ভিসা আমি জানি বা আমরা জানি যে অনেকেই আছেন কিউতে, যারা এই পর্যায়ে গিয়েছেন তাদের জন্য কিন্তু এটা অ্যালার্মিং। আর যারা স্ট্রেট কাট গিয়েছেন তারা ভয় পাওয়ার কিছু নেই। সেকেন্ড যেটা হচ্ছে, টনি রাঞ্জা একটা কথা বললেন, ফ্যামিলি ভিসাতে যেটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রড হয়ে থাকে সেটা হচ্ছে বিবাহিত বিবাহ, যে ম্যারেজ বন্ডিং যেটাকে বলি আমরা, ম্যারেজের জন্য তারা ম্যারেজ করছে, একজন আরেকজনকে কথা বলে এখান থেকে বিয়ে করছে, তারপরে আপনার দেখা গেল যে বিয়ে করার পরে গ্রিন কার্ড পাওয়ার পরে আর কোনো খবর নাই। ইটস লাইক মানে চিটিং যাকে আমরা বলি, দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। রঞ্জা যেটা বললেন, যদি আপনার যদি ইন্টেনশন টু গেট অ্যালং, লিভ টুগেদার, মেক এ নাইস লাইফ, হেলথি লাইফ, তাহলে এটা মিন করে এটা পারফেক্টলি অল রাইট। কিন্তু আপনার যদি পারপাসটাই থাকে যে আমি শুধু ওই গ্রিন কার্ডটা পাওয়া অবধি আমি বসে থাকবো, গ্রিন কার্ডটা পেলে আমি গুড বাই, তো এই ধরনের যে সিচুয়েশন যেটা রাঞ্জা খুব শুদ্ধ করে বললেন, এইটা কিন্তু অ্যালার্মিং। এবং তারা বুঝতে পারে, তারা বুঝবেও, তারা জানতেও পারে, কারণ আমাদের মতো ওরাও অনেক অনেক দূরদর্শিতা, ওদের মধ্যে অনেক আছে, সিস্টেম আছে, যা নিয়ে ওরা ট্র্যাক করতে পারে। ইভেন আরেকটা যেটা বললেন অপশন, সেটা হচ্ছে এখানেও আপনি বিয়ে করছেন, বাংলাদেশেও আপনার ম্যারিড ওয়াইফ আছে, আপনার দু জায়গায় দুটো বিয়ে, এটা কোনো রকমে ইটস টোটালি ইনটলারেবল। এবং এটা কোনোভাবেই আপনি এটা থেকে পার পাবেন না। কারণ বাংলাদেশে যে আপনি বিয়ে করে আসছেন, একেবারে আপনার রিমোট ভিলেজে আপনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি যে সিবলিংস, সবার ডাটা ওরা পেয়ে যাবে, ওরা পেয়ে যায়ও সামহাও, কারণ তাদের সেই রিসোর্সটা আছে। ইউএস এমবেসি ঢাকার মাধ্যমে বললেন, বা আইএনএস বা আমার ইউসিএস, তাদের একটা নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কের মাধ্যমে কোনো না কোনোভাবে তারা আপনার ডাটা, আপনার ইনফরমেশন সব পেয়ে যাবে। এবং তখনই কিন্তু আপনার জন্য একটা বিশাল বিশাল প্রবলেম হয়ে দাঁড়াবে। এবং ইউ আর ইন ডেঞ্জার, ইউ আর ইন ডেঞ্জার ইন দ্য সেন্স, আপনি এই কুলো হারাবেন, ও কুলো হারাবেন, এবং আপনি ইউ উইল বি ইন আন্ডার টোটাল মানে অবজারভেশন। আপনাকে কাস্টডিতে নিতে পারে, আপনাকে ইন্টারগেশন করতে পারে, আপনার কি হবে এটা বলা মুশকিল। কিন্তু অ্যাটর্নি রাঞ্জা আরেকটা যেটা বললেন, H1B ভিসা দেখেন, কনসালটেন্টিং ফার্ম আছে ফ্রড, এরা কি বলে, বলে যে আমরা আপনাকে সব কিছু করে দিব, আপনাকে আমরা মাল্টিপল এন্ট্রি দিব, লটারির জন্য জায়গাতে আপনি লটারিটা পেয়ে যাবেন, আপনি আমাদেরকে এত টাকা দিবেন, এই টোটাল ফিজটা এত হবে, এগুলো নিয়ে টাকা পয়সা নিয়ে তখন তারা এটা করে। এবং সিমিলারলি এই যে ম্যারেজ ব্যাপারটা, আমরা শুনেছি যে কন্ট্রাক্ট ম্যারেজ করে অনেকে, বাট এটা আমি জানি না। আর অ্যাটর্নি রাঞ্জা, আপনি জানেন যে এটা কন্ট্রাক্ট ম্যারেজের একটা একসময় একটা ছিল, আমি জানি না এখন কি অবস্থা, আপনারা ডিল করছেন এটা, তো এটা কতটুকু কি বর্তাবে, আলটিমেটলি ইটস ভেরি ডিফিকাল্ট। এখন একটা ইলিগাল ছেলে আছে বা মেয়ে আছে এখানে, সে এখানে বিয়ে করবে, তার কিন্তু ইন্টেনশন সে সিরিয়াসলি বিয়ে করতে চায়, নট লাইক টেম্পোরারি। তো সেই ক্ষেত্রে এই কথাগুলো খুবই প্রয়োজন। রাঞ্জা, আপনি যদি একটু বলতেন, যারা এখানে আছে ইললিগেল, অনেকের ভিসা নাই, অনেকেরই ইমিগ্রেশন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, অপশন পাচ্ছে না খুঁজে, বা আপনার তারা হয়তো বা অ্যাসাইলাম সিক করতে চাচ্ছে না, ইজ দেয়ার এনি অল্টারনেটিভ রিসোর্সেস টু গেট ম্যারিড অ্যালং উইথ আমেরিকান সিটিজেন? সেই ক্ষেত্রে এটা তাদের কি করণীয়, কি করতে পারে, একটু বলবেন কি? Sir, actually, just looking for an American citizen for the purpose of getting a green card, এটাও কিন্তু actually unethical হবে। আমি ওই জন্য এটার অ্যাডভাইস এটা দিতে পারবো না। আমি এটাই বলবো কি, আপনাদের যদি আপনি ভাবেন কি আপনার টাইম এসে গেছে, আপনি সেটেল হওয়ার জন্য রেডি আছেন, তাহলে আপনার নিজের লাইফের জন্য যদি আপনি পার্টনার খুঁজতে চান, তাহলে করুন। ওরা যদি ইউএস সিটিজেন হয়, ঠিক আছে, যদি না হয় তাহলে আপনাদের দুজনকেই একসাথে এসে কোনো করতে হবে, আপনারা দুজনে পারে, ওটাই আমি অ্যাডভাইস দিতে পারি। আর আপনি ঠিক বলেছেন, অনেকদের অ্যাসাইলাম ওরা করতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসাইলাম ফ্রডও হয়। আমরা অবভিয়াসলি আর গেহিয়ান অ্যাসোসিয়েটস, আমরা যদি কোনো আমরা এসে কোনো যদি লাগে কি এটা
ওরা ঠিক বলছে না, আমরা কিন্তু কেসটা রিফিউজ করে দিই, কেননা মানে লায়াবিলিটি ওয়াইজ ও ডেঞ্জার, আমরা বিলিভও করি না কি অবভিয়াসলি ফ্রডুলেন্ট কেস করা উচিত কারোর। বাট অ্যাসাইলাম ফ্রডও কিন্তু অনেক কমন। আর এবং এটাও যদি ধরা পড়ে কি আপনি অ্যাসাইলামে ফ্রডুলেন্ট ডকুমেন্ট দিয়েছেন, তাহলে কিন্তু আপনার সেম ইমিগ্রেশন ফর লাইফ বার। তো আপনি একটা মিথ্যে কথা বলার এতেই আপনার পুরো লাইফটাই হয়ে গেল। তো ওই জন্য এটাও অ্যাকচুয়ালি ভীষণ কেয়ারফুল হওয়া উচিত। আজকাল জাজেসরা ভীষণ স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, ডকুমেন্ট ভেরিফাই করার জন্য ওরা কিন্তু ভীষণ স্টেপস নিচ্ছে। এবং গভর্নমেন্টও যদি ভাবে কি ফ্রডুলেন্ট ডকুমেন্ট, ওরাও কিন্তু আজকাল এভিডেন্স দিতে পারছে কি এই এই দেশ থেকে ফ্রডুলেন্ট ডকুমেন্ট অনেক কমন। আর ওরা অনেক কখনো কখনো ইনসিস্ট করছে কি অরিজিনাল ডকুমেন্টটা ওরা দেখতে চায়, এক্সামিন করতে চায়। তো অ্যাসাইলাম ফ্রডও ভীষণ কেয়ারফুল হওয়া উচিত। জি, ধন্যবাদ টনি রাঞ্জা। রাঞ্জা অত্যন্ত সুন্দরভাবে কথাগুলো তুলে ধরলেন। যে একটু আগে যে বিয়ের কথাটা আসছিল, তো উনি যেটা বলছেন যে বিয়ে এইভাবে করলে হবে না, এটাও একটা একটা কাইন্ড অফ ক্রাইম, একটা ফ্রডুলেন্ট, যে শুধু আপনি আপনার গ্রিন কার্ড বা এটা পাওয়ার জন্য আপনি বিয়ে করবেন না। আপনি যদি এখানে থাকেন, যে আপনার লাইফটাকে সুন্দর করে গড়ে তুলতে চান, অ্যান্ড ইউ ওয়ান্ট টু বিল্ড এ গুড রিলেশনশিপ অ্যান্ড স্টে উইথ ইয়োর হাজব্যান্ড ফর লং পিরিয়ড আনটিল ইয়োর ডেথ, দ্যাট ইজ দ্য কমিটমেন্ট ইউজুয়ালি উই ডু, তাইলে ঠিক আছে। কিন্তু আপনি যদি ওই টেম্পোরারি চিন্তা মাথায় রাখেন, তখনই কিন্তু আপনার জন্য একটা বিশাল বড় বাধা দাঁড়িয়ে যাবে, এবং আপনি ইউ আর ইন বিগ ট্রাবল। আপনি নিজে বুঝবেন না যে আপনি কি হতে যাচ্ছে। কারণ অ্যাটর্নি রাঞ্জা একটু আগেই বললেন যে তারা এত অ্যাডভান্স হয়ে গেছে, মানে এত তারা কম্পোজ, যে আপনার ডাটা, আপনার ডকুমেন্ট তারা দেখেন, আন্ডারস্ট্যান্ড। তারা অনেক সময় এই ডকুমেন্ট দেখেই বলতে পারে এটা রিয়েল না ফ্রড। তারা এতটা এক্সপিরিয়েন্স, এবং আপনার ডাটা কোন কোন দেশে বেশিরভাগ ফ্রড হচ্ছে সেই তথ্যও তাদের কাছে আছে। তো সুতরাং আপনি কোনোভাবেই মানে মাথার মধ্যে দু নম্বরই চিন্তা, বা আপনার মাথার মধ্যে অল্টারনেটিভ একটা যে শর্টকাট প্রসেস, এই ধরনের কিছু নাই। আপনি যদি বিয়ে করেন, সত্যিকার অর্থে বিয়ে করেন, এই ধরনের একজন লোক খুঁজতে হবে আপনাকে, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ, দুজনের মধ্যেই সেই ধরনের সম্পর্ক থাকতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। রাইট টনি রাজা? হ্যাঁ, ডেফিনেটলি। নিজের লাইফ যদি আপনারা লাইফ চলছে বিয়ে হয়, ওটা ডিফারেন্ট দেন আমি বিয়ে করব শুধু একটা গ্রিন কার্ডের জন্য। তো কেননা অনেক ইনফ্যাক্ট শুধু বাংলাদেশ বা ইন্ডিয়াতেও না, এখানেও কিন্তু ওরা অনেক দিন আগে কি কি হয়েছিল, কার সাথে কে দেখা হয়েছিল, ওরা কিন্তু খুঁজতে পারে। ওরা গিয়ে লোকেদের জিজ্ঞেস করবে কে এখানে এরকম এরকম করে থাকে। আহ এ আর এনার মানে যদি স্পাউস বলে, স্পাউস কবে থেকে থাকে, কতদিন ধরে থাকে, ওরা কি একসাথে মানে সত্যি আছে নাকি না, ওরা কিন্তু পুরো নেবারহুডকে জিজ্ঞেস করতে পারে। তো ভীষণ না কেয়ারফুল হওয়া উচিত। জি, জি, জি। তো আপনি যেটা বলছিলেন যে নেইবারহুডের কথাটা, তার তো নেইবারহুড তো তারা তো অবশ্যই যাবে, এবং আশেপাশে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যখন তারা ইনকোয়ারি করবে যে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা তারা বিয়ে করেছে, আপনারা জানেন কি, এখানে থাকেন কি না, এই বাসায় থাকেন কি না, কতদিন যাবত আছেন, তাদের চলাফেরা কীরকম, ইজ ইট নর্মাল অ্যাক্টিভিটি ওর সাসপিশিয়াস, সব কিছু তারা কিন্তু অনেক টেকনিক্যালি তার প্রশ্নগুলো করে, যার ফলে এরাও বাধ্য হয় এইগুলোর উত্তর দিতে, এবং উত্তর দেওয়াটাই আমি মনে করি সমীচীন, এবং সত্যি কথা তুলে ধরলে জিনিসটা ভালো হয়। আর যারা এই অবধি যা হয়েছে হয়েছে, ভালো কথা, যারা জড়িয়ে পড়েছেন তাদের যেটা আমাদের ভাগ্যে যা লিখনীয় আছে সেটি হবে, এবং অ্যাজ পার ইমিগ্রেশন লস যা কিছু করণীয় তারা করবে। আপনি যদি এটাকে প্রটেক্ট করতে পারেন, আপনি যদি ফাইট দিতে পারেন, দ্যাটস ফাইন। কিন্তু এখন যারা চিন্তা ভাবনা করছেন, আপনারা অবশ্যই অ্যাটর্নি রাঞ্জা যে কথাগুলো বলেছেন, সেটা H1Bর ক্ষেত্রে হোক, আর ফ্যামিলি বেসড ম্যারেজের ক্ষেত্রে হোক, বা আপনি যদি আরেকটা যেটা সত্যি সত্যি যেটা খুবই চিন্তার বিষয়, সেটা হচ্ছে আপনি ইউ আর অলরেডি ম্যারিড, আপনার ফ্যামিলি আছে, আপনার ওয়াইফ আছে বাংলা, এখানে এসে আপনি শুধু গ্রিন কার্ডের জন্য আরেকটা বিয়ে করবেন। এইটা কি কতটুকু সমীচীন, এবং এটা কি ইজ ইট অ্যালাউড অলসো আমি জানি না,
আমার মনে হয় না এটা এইভাবে করা সম্ভব হবে। যদি সত্যিকার অর্থে আপনি বিয়ে করতে চান, দেন ইট ইজ পসিবল, রাইট রাজা? হ্যাঁ, এটা মানে কেউই যদি বিয়ে করে এসে নিজের ওয়াইফের সাথে থাকে, ইমিগ্রেশন একটা ফ্রড। আমি পড়েছি কি কখনো কখনো ওরা নিজের স্পাউসকে ডিভোর্স করে একটা ইউএস সিটিজেনকে বিয়ে করে গ্রিন কার্ডটা পেয়ে আবার ওই ইউএস সিটিজেনকে ডিভোর্স করে আবার নিজের আগের স্পাউসের সাথে বিয়ে আবার করে দিল নিজের ইউএস সিটিজেন হওয়ার পরে। এইটা আমি পড়েছি, অনেক হয়, কিন্তু এরা কিন্তু আম, ধরা অনেক পড়ে যায়, কেননা অলরেডি সিচুয়েশনটা অনেক সাসপিশিয়াস। তুমি একটা ওয়াইফ আর বাচ্চা নিয়ে এসছো, তাকে ডিভোর্স করে কারোর সাথে কদিন থেকে আবার তুমি নিজের আগের স্পাউসকে বিয়ে করছো, তো এটা অনেক সাসপিশিয়াস অলরেডি সিচুয়েশনটা। তো ওটা অলরেডি ইউএসসিআইএস অলরেডি সাসপিশিয়াস এতে দেখছে। তারপরে ওই জন্য আমি বলবো কি এরকম সিচুয়েশনটা অলরেডি সাসপিশিয়াস যদি সত্যিও হয়েছে, সত্যিও আপনার ডিভোর্স হয়েছে, আপনি অন্য কাউকে বিয়ে করে তারপর আবার নিজের রিলেশনশিপটা নিজের ওয়াইফের সাথে আবার ঠিক হয়ে গেছে, সেটা তাহলে সেটা অলরেডি সাসপিশিয়াস। তো ওই জন্য আপনাকে সত্যি তাহলে প্রুফ রাখতে হবে কি আমি সত্যি বিয়ে করেছিলাম, আমি সত্যি নিজের মন দিয়ে বিয়ে করেছিলাম। জি জি জি। এখন আরো তো অনেকগুলো সমস্যা আছে, আপনি একটু আগে উল্লেখ করেছেন বার্থ সার্টিফিকেটের বিষয়ে, তারপরে আরো আরো অনেক 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 ইস্যুগুলো আছে যেগুলোর মধ্যে এরকম ফ্রড হচ্ছে। তার মধ্যে মেজর কি কোনগুলোর মধ্যে হচ্ছে? শুধু বার্থ সার্টিফিকেট না, আরো অন্যান্য কিছু ডকুমেন্টেশনও হচ্ছে? হ্যাঁ, আমার বার্থ সার্টিফিকেটের ইস্যু হয়। তারপর যখন যদি কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করছে, তো যদি কারোর একটা মেম্বারশিপ কার্ড আছে, তো ওই মেম্বারশিপ কার্ড টার অথেন্টিসিটি একটা ইস্যু হয় অ্যাসাইলাম সময়। তো ইউ হ্যাভ টু মেক শিওর কি আপনার যদি এই পলিটিক্যাল কার্ডটা একটা লেজিটিমেট সোর্স, আপনার রিয়েল অর্গানাইজেশন থেকে এসছে, কি সত্যি আপনি মেম্বার ছিলেন। কেননা ওরা মানে গভর্নমেন্টের ভাবে কি কাউকে গিয়ে আমাদের দেশে কাউকে গিয়ে কিছু একটা লিখিয়ে দিয়ে হয়ে যায়। আর আমরা ডক্টরস নোটের ইস্যু অনেক দেখি। ডক্টরস নোট লাগে, যদি যদি ভীষণ নতুন লাগে, কি কদিন আগেই লেখা হয়েছে কি 2015-এ এরকম এসেছিল, আমি ওষুধ দিয়েছিলাম, কিন্তু পেপারটা একদম নতুন লাগছে দেখতে। আম, তো তাহলে ইস্যু হতে পারে। তো ওই জন্য ডক্টরস নোটটা একটু একটু কেয়ারফুল থাকতে হবে। পুলিশ রিপোর্টও ইস্যু হয়, কিন্তু পুলিশ রিপোর্টটা একটু আরেকটু কম ইজি। ফ্রজুলেন্ট পুলিশ রিপোর্ট বানানো একটু কম ইজি, ডক্টরস রিপোর্ট ফ্রজুলেন্ট বানানো কোয়াইট ইজি। তো ওইটা একটু আমরা কম দেখি পুলিশ রিপোর্টটা। গভর্নমেন্ট ডকুমেন্টস ইউজুয়ালি কোনো মানে অথেন্টিসিটি বা ফেক করা একটু ডিফিকাল্ট, আর যদি ফেক করেন ধরা পড়ে যাবেন। জি জি কিন্তু ডক্টরস নোট, আমি যেরকম বার্থ সার্টিফিকেট, কখনো কখনো অ্যাকচুয়ালি কোনো কোনো দেশ হয় কি বার্থ সার্টিফিকেট ওরা রেকর্ড রাখে না, বেশি ম্যারেজ সার্টিফিকেটের রেকর্ড রাখে না, এত রুরাল জায়গা জি 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 কি কোনো ওদের ওরকম অফিস নেই, রেজিস্ট্রার নেই কি ম্যারেজ রেজিস্টার করবে, ডিভোর্স রেজিস্টার করবে। ওরকম জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি ফ্রজুলেন্ট ডকুমেন্ট না হলেও কোনো গভর্নমেন্ট এর থেকে আনলে কিন্তু লোকেরা প্রবলেম ফেস করে। গভর্নমেন্ট ভাবে কি এটা ফ্রজুলেন্ট, কিন্তু ইট ইজ নট ফ্রজুলেন্ট, এটাই যা অ্যাভেলেবেল ছিল ওটাই আমরা অ্যাকচুয়ালি লোকেরা নিয়ে আসে। কেননা অনেক জায়গা থাকে কি হয়তো নট পসিবল পাওয়া, জি জি। রিমোট রিমোট এরিয়াতে। রিমোট, রিয়েলি রিমোট জায়গায়। তো ওদের আবার এটা অপোজিট, ইট ইজ নট ফ্রড, বাট দে হ্যাভ ডিফিকাল্টি প্রুভিং কে ওদের অ্যাকচুয়ালি হয়েছে, এই ম্যারেজ হয়েছে বা ডিভোর্স হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো আলাপ করব। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পরে আমরা ফিরে আসলাম। অ্যাটর্নি রাঞ্জা বোস যে কথাগুলো বলছিলেন, যে যে আপনার বিয়ের ব্যাপারগুলো, যেটা বাংলাদেশে বা অন্যান্য দেশের রিমোট এলাকায় যে সমস্যাগুলো হয়, রেজিস্ট্রেশনের অফিস থাকে না, রেকর্ড থাকে না, তারপরেও তারা এটাকে কনসিডার করতে হয় যে এটাই রিয়েল। কিন্তু রাঞ্জা আরও অনেকগুলো কথা বললেন যে বিয়ের ব্যাপারে কি হয়, বাংলাদেশে হোক, আমাদের দেশে হোক, বা ভিন্ন দেশে হোক, এখানেই হোক,
কিন্তু আসলে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অনেস্টি। বটম লাইন ইজ, আপনি যদি অনেস্ট হন, আপনি যদি আপনার কাগজপত্র ঠিক দেন, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। যখনই আপনি অল্টারনেটিভ চিন্তা করবেন, তখনই সমস্যাগুলো আস্তে আস্তে তৈরি হয় বা বিল্ড আপ হয়। রাঞ্জা, বার্থ সার্টিফিকেট ব্যাপারে আপনারা কি সতর্ক অবলম্বন করেন? কারণ আমরা জানি বার্থ সার্টিফিকেটের অনেক সমস্যা। বার্থ সার্টিফিকেট নট অনলি, ইভেন বার্থ সার্টিফিকেটের নামটা থাকে, লাস্ট নেম ফার্স্ট নেম, এগুলো তো সমস্যা। আপনাদের তো, আপনারা তো সবসময় অভিজ্ঞতার আলোকেই বলছি, আপনারা এগুলো প্রতিনিয়ত ডিল করছেন। তো বার্থ সার্টিফিকেটের হিস্ট্রিটা একটু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি একটা ভালো পয়েন্ট বললেন স্যার, কি বার্থ সার্টিফিকেটের নাম কখনো এদিক ওদিক হয়ে যায়। আম, এটা আমি দেখেছি, পাসপোর্টে একটু অন্যরকম নাম, একটা লেটার এদিক ওদিক হলেও, স্পেশালি মানে নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ থেকে, যেখানে নামের প্রনাউন্সিয়েশনটা হয়তো ইংলিশে সেম না, বা একটু স্পেলিংটা একটু ডিফারেন্ট এদিক ওদিক হয়ে যায়, এটা কিন্তু আমি দেখেছি। বাট এটা ইমিগ্রেশন ফ্রড হবে না, এটা জাস্ট টাইপোগ্রাফিক ইস্যু হবে। সেটার জন্য যদি আহ, একটা ভালো এক্সপ্লেনেশন হয় কি এই এক্সাক্ট স্পেলিংটা কেন ডিফারেন্ট, এক্স্যাক্টলি কোন স্টেজে স্পেলিংটা চেঞ্জ হয়েছে, আহ, এটা যদি ভালো এক্সপ্লেনেশন থাকে, কি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো একটা ইস্যু ছিল, আম, তো তাহলে এটা কিন্তু ফ্রড হবে না। এটা অ্যাকচুয়ালি একটা, ইট উইল বি অ্যান ইস্যু দ্যাট উইল হ্যাভ টু বি সর্টেড আউট, বাট ইটস নট নেসেসারিলি ফ্রড। তো আরেকটা জিনিস আমি বার্থ সার্টিফিকেটে দেখেছি, বার্থডে। বার্থডে যদি অন্যরকম হয় তাহলে কিন্তু এটা একটু প্রবলেম হয়ে যেতে পারে। আহ আমাদের অনেক দেশ থেকে দেখেছি কি বার্থ সার্টিফিকেট, আমি যেরকম বললাম, রুরাল জায়গায় আগে বার্থ সার্টিফিকেট বানানো হয়নি, পরে বানিয়েছে বার্থ সার্টিফিকেটটা। তো তখন এজটা হয়তো সেম হবে না, আম, একটু অন্যরকম হবে। আহ, অনেক দেশে আমাদের কালচারালিও দেখেছি কি আগে মানে বয়সটা কমিয়ে দিয়েছে। ছোটবেলা মা বলতো কি এর একটু বয়সটা একটু কমানো, ওই জন্য আমাদের দেশে অ্যাটলিস্ট আগে হতো কি বার্থডেটা ঠিক এ না। তো ওই জন্য এটা কিন্তু একটু ফ্রজুলেন্ট হতে পারে, কিন্তু ওই জন্য কেয়ারফুল রাখতে হবে, সবকিছু ডকুমেন্ট রাখা উচিত সবার, সো দ্যাট অল দিস ইস্যুস ডোন্ট অ্যারাইজ। জি। আর আমরা তো এখানে যখন আমরা আরেকটা যেটা প্রতিনিয়ত ফলো করি, বা আপনিও আপনারা আমরা আগের অনুষ্ঠানগুলোতে বলেছেন, যেহেতু আমরা এখানে মাসটাকে আগে দেই, বছরটাকে ডেটটাকে পরে দেই, এবং দেখা যাচ্ছে একজনের জন্ম, মনে করেন আজকে আমরা আছি 25 জুন, তো 25 জুন আমরা যদি বাংলাদেশে লিখি, তাহলে দেখা যাবে যে 25টা আগে দিচ্ছি, মান্থটা অন দ্য মিডল অ্যান্ড দ্য ইয়ার অন দ্য এন্ড। আর ওয়ার এজ ইন আমেরিকা আমরা কি করি, 6 জুনটাকে আগে দিব, দ্য মান্থ ইজ ফার্স্ট অ্যান্ড দেন দ্য ডেট অ্যান্ড দেন দ্য ইয়ার। তো এইগুলোর মধ্যেও ডকুমেন্টেশন করার সময় দেখা যায় যে আমাদের যারা বাংলাদেশ থেকে আসছেন, ইন্ডিয়া থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসতেছেন ইমিগ্রেন্টরা, তখন তাদের মাথায় ওইটা ঠিক থাকে না। তখন তারা কিন্তু এটা জিনিসটাকে এস্টাবলিশ করে ওইভাবেই, তারা গতানুগতিক যে ধারায় তারা বাংলাদেশে বা আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিতে চর্চা, সেই হিসেবে হয়। তাতে কি কোনো সমস্যা হয় ইমিগ্রেশনে, রঞ্জা, অ্যাটর্নি রঞ্জা? হ্যাঁ স্যার, এটা অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট রিজনস কি ইমিগ্রেশন লয়ার এরকম কমপ্লিকেটেড কাজের জন্য রাখা ভালো। কেননা এটা ভীষণ কমন মিস্টেক, আপনি যেরকম বললেন, আমরাও কথা বলেছি এটার ব্যাপারে আগে, কি মান্থটা আগে হয়। তো ইন্ডিয়া বাংলাদেশে 25/6/2025, এখানে হলো হলো 6/25/2025। তো ওই জন্য এটা অ্যাকচুয়ালি ফর্ম ভরার সময় অনেক মানে কেয়ারফুল হতে হবে। আর ওই জন্য অ্যাকচুয়ালি লয়ার রাখা উচিত এরকম ফর্ম, যদি কেননা ইমিগ্রেশন ফর্ম একটু ভুল হয়ে গেলেই কিন্তু ওরা ডিনাই করে দেবে। আম, একটু যদি সামথিং ডাজন্ট অ্যাড আপ, ওরা কিন্তু ডিনাই করে দেবে। তো ওই জন্য লয়ার রাখা ভালো। আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটসে আমরা এটাই করি অনেক, আমাদের ফর্মটা এক্স্যাক্টলি কি করে ভরতে হয়, কি কি জিনিস দরকার হয়, কিরম করে ভরতে হয়, কি আপনারই প্রবলেম হবে না, কেননা ভুল হয়ে গেলে, ডিনাই হয়ে গেলে তারপরে ইস্যু হয়ে যায় লোকেদের। আর ফর্ম ভরা আর ফর্মটা ফাইল করাও টাকা লাগে।
হান্ড্রেডস অফ ডলার্স। আপনি যদি ভুল করেন, ডিনাই হয়ে গেল, আপনাকে আবার ফাইল করতে হবে, টাইমলাইন চলে যাবে, আপনার আবার টাকা যাবে। তো ওই জন্য এটার জন্য আমি বলবো ইমিগ্রেশন লয়ার রাখুন। ওরা সবকিছু করে ঠিক করে ওরা ফর্মটা ভরতে পারবে আপনার জন্য। জি, দর্শক, খুব চমৎকারভাবে টনি রাঞ্জা স্টেপ বাই স্টেপ সবকিছুই উল্লেখ করে যাচ্ছেন, আপনাদেরকে গাইডলাইন দিচ্ছেন কি করণীয়। আচ্ছা রাঞ্জা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যারা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান বা শ্রীলঙ্কা থেকে যারা আসছে, যারা দেশে এই ফর্মটা ফিল আপ করছে ফর এক্সাম্পল, তাদেরকেও কি এই সেম সিস্টেমটাই ফলো করতে হবে? হ্যাঁ, ডেফিনেটলি। আর এবং আপনি আমাদের অ্যাকচুয়ালি গেরিয়ান অ্যাসোসিয়েটস এর একটা খুব ভালো রিমোট টিম আছে আমাদের, টেকনোলজি ওয়াইজ আমরা ভীষণ কানেক্টেড। তো আমরা অনলাইনও করতে পারি কারোর জন্য, যদি কেউ অন্য জায়গায় আছে আমরা অনলাইন কানেক্ট করে ওদের জন্য ফর্মটা আমরা ওদের ওদের সাথে কথা বলে ভালো করে ভরতে হবে, সিমিলার রুলস। আর এবং আমি বলবো কি, যারা বাংলাদেশ বা ইন্ডিয়া বা শ্রীলঙ্কা পাকিস্তানে আছে, তাদের এটলিস্ট ইউএস ফর্মস এর কোনো ফর্মস এর সাথেই কোনো এক্সপিরিয়েন্স হবে না। আমাদের দেশে ফর্মস মানে স্ট্রাকচার ভীষণ ডিফারেন্ট, আমাদের নিজের ল্যাঙ্গুয়েজও থাকে। তো ওই জন্য ওদের আরো ইনএক্সপিরিয়েন্স হবে ইউএস ফর্মস ভরার, তো ওদের জন্য আরো ফরেন ব্যাপার হবে আর কি। তো ওদের জন্য অ্যাকচুয়ালি আরো ইম্পর্টেন্ট কি যদি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স প্রফেশনালরা রাখে। জি, আমার মনে হয় ওই আপনার ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশে বলেন বা বিভিন্ন দেশে বা শ্রীলঙ্কায় বা পাকিস্তানে হোয়াট এভার, এই সাউথ এশিয়ান ডায়াসপোরাকে নিয়েই বলছি, যে ওখানে যারা এই ধরনের ইমিগ্রেশনের কেসগুলো ডিল করেন, তারা নিশ্চয়ই এই সম্বন্ধে অবগত আছেন যে কিভাবে ডেট অফ বার্থ বসাতে হবে, কিভাবে এটা টোটালি তারা আমার মনে হয় অবগত। আপনি কি বলেন? হ্যাঁ, মানে আপনি ঠিক বলেছেন। আর ওটাই দেখতে হবে আর কি, জি। কি হ্যাঁ। তারপরে দেখা যায় যে আমাদের মেজরিটি মানুষের ডেট অফ বার্থ 1 জানুয়ারি, কমন, এটা ইটস এ ভেরি কমন প্র্যাকটিস। এটাতে কি কোন ধরনের কোনো, আপনারা কি কোনো অভিজ্ঞতার আলোকে বলছি, এটাতে কোনো ইমিগ্রেশনের কোনো সমস্যা হয়? না না, এটা যদি আপনি এরকম সিচুয়েশনে এক্সপ্লেনেবল অ্যাকচুয়ালি, আচ্ছা। ইট ইজ আ ভেরি ইজি এক্সপ্লেনেশন, তো ওরকম কোনো প্রবলেম হবে না। এবং ইমিগ্রেশন ফর্মের এন্ডে যদি আপনি কোনো এক্সট্রা জিনিস লিখতে চান, সেটারও স্পেস থাকে একটা। আপনার আচ্ছা, যদি এক্সপ্লেনেশন কিছু জিনিসের দেওয়ার হয় সেটা আপনি অ্যাড করতে পারেন। আই মিন দ্য এডিশনাল ইনফরমেশন। এডিশনাল পেজ দেয় ওরা ও, এক্সপ্লেন করার। ইনফরমেশন দেওয়া যায়, তাই না? আচ্ছা, রাঞ্জা, আরেকটা খুব ভালো লাগছে এই কথাগুলো, আমরা খুব নীরবে নিবৃত্তে আমরা আলাপ করছি দুজনে, কিন্তু কথাটা হচ্ছে যে রিসেন্টলি আমরা গত 5-10 বছর যাবৎ আমরা আপগ্রেডেড ডিজিটাল বার্থ সার্টিফিকেট পাচ্ছি, হুইচ ইজ লাইক 11 ডিজিট, 17 ডিজিট, হোয়াট এভার ইট ইজ। এখন যারা বৃদ্ধ আছে, যারা মাঝ বয়সে, ওদের সার্টিফিকেট তো ওই সময় ওইভাবে সিস্টেম ছিল না। তো এখন যদি লেটসে আমার কথা বলি, আমার কাছে যদি এখন ডিজিটাল একটা সার্টিফিকেট চায়, হ্যাঁ আমি দিতে পারবো, আমার এমবিসির মাধ্যমে আমি দিতে পারবো, কিন্তু আমি তো, আমার যখন জন্ম হয়েছে তখন নিবন্ধন হয়েছে, তখন তো এগুলো কিছু ছিল না, রাইট? এখন যারা আসছে বা এই ধরনের সিচুয়েশন ফেস করে, তাদের বেলা কি করণীয়? তারা কি করছে? তারা কি কোনো এমবিসির মাধ্যমে বা লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থেকে এই বার্থ সার্টিফিকেট নতুন করে কালেক্ট করতেছে ওনারা? হ্যাঁ, ইউজুয়ালি যখন ডিজিটাল বার্থ সার্টিফিকেটের একটা রিকোয়ারমেন্ট হয়, ওদের একটা টাইম লাইন থাকে। ওরা যদি, আমিও যেরকম 95 বর্ন, 95 এর জন্য তখন ওরা হয়তো ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছিল না। তো অ্যাকচুয়ালি 95 যদি কেউ বর্ন হয়, তাদের জন্য হয়তো ওরা ইউএসসিআইএস জানে কি ডিজিটাল বার্থ সার্টিফিকেট নট অ্যাভেলেবল। ওটা ওয়েব কিন্তু ওয়েব করে দেয় ওরা? হ্যাঁ, ওরা ওয়েভ করে দেয়, বাট যদি কোনো কারণে স্পেশাল কেসে যদি দরকার হয়, তাহলে আই এম গেসিং মানে এমবাসি উড বি দ্য বেস্ট অপশন অপশন, ও, বাট কানেক্ট করার জন্য। ওরা একটা জেনারেট করে দেবে আপনার জন্য। আচ্ছা, ওটা জেনারেট করে দিল, কিন্তু ওটা কি অ্যাকসেপ্টেবল টু দ্য ইমিগ্রেশন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আর কোনো অপশন নেই আর কি, দ্যাট ইজ দ্য অনলি ডিজিটাল বার্থ সার্টিফিকেট অ্যাভেলেবল, বিকজ যাদের জন্ম হয়েছিল তখন ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছিল না। তো ইন দ্যাট কেস ডেফিনেটলি অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এই যে আপনার অ্যাসাইলামের কেসে আপনাকে বলছিলেন, অ্যাসাইলামের বেলা ওইগুলো সমস্যা হয়। এখন কারেন্টলি যেহেতু আমরা আলাপ করছি বিভিন্ন বিষয়ে,
অ্যাসাইলামে যারা প্রার্থীরা আছে তাদের বর্তমান অবস্থা কি এখন? হ্যাঁ, এখন অ্যাসাইলামের চলছে, ব্যাকলগ অনেক আছে এখন কেসেস, বাট অনেক জাজ হায়ার করছে, অনেক জাজ রিটায়ার করছে, তো ইট ইজ স্টিল গোয়িং। ওয়েট করতে হবে, ওয়ার্ক পারমিট যদি আছে লোকেদের ভালো, ওরা অ্যাটলিস্ট কাজ করতে পারে। আম, কিন্তু অ্যাসাইলাম এখন অনেক কান্ট্রি হয়ে গেছে কি একটু রেড লিস্ট, যেরকম ট্রাভেল ব্যান যদি হয়ে যায় তাহলে সেটা কিরকম অ্যাসাইলামের ব্যাপারে ওটা কিরকম এফেক্ট করবে আমরা এক্স্যাক্টলি জানি না। ইমিগ্রেশন ল্যান্ডস্কেপ ইজ সো ফ্লুইড এখন কি আমরা এক্স্যাক্টলি জানি না ফিউচারে কি হতে পারে, বাট রাইট নাও যেরকম আগে চলছিল ওরকমই চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন যারা যারা আছেন, যারা অ্যাসাইলাম সিকার্স যারা এই মুহূর্তে আছেন বা অন পেন্ডিং, এখন কি অ্যাসাইলামের সব কিছু কি রিনিউয়াল হচ্ছে? তারা যখন গ্রিন কার্ড শেষ হচ্ছে, তারা যখন টাইমলাইন শেষ হচ্ছে, তারা যখন পিরিয়ড হচ্ছে ওয়ার্ক পারমিট, এগুলা কি তারা রিনিউ করছে এখন? হ্যাঁ, ডেফিনেটলি আগে যেরকম চলছিল ওরকমই চলছে। ইউএসসিআইএস এর টাইম 4-5 মাস যেরকম চলছিল। যারা এবং গ্রিন কার্ড অ্যাপ্লাই করছে তারাও পেয়ে যাচ্ছে, অ্যাসাইলামের থ্রু যারা অ্যাপ্লাই করছে তারাও পেয়ে যাচ্ছে। রিকোয়ারমেন্ট গুলো এখনো সেম, এবং অ্যাসাইলাম গ্র্যান্টও হচ্ছে, এরকম নাকি অ্যাসাইলাম গ্র্যান্ট হচ্ছে না। আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস ইনফ্যাক্ট আমাদের লাস্ট কাপল অফ মান্থসে অ্যাসাইলাম গ্র্যান্ট হয়। আচ্ছা, তো ইট ইজ নট এরকম কি পুরো সবকিছু চেঞ্জ হয়েছে, ইট ইজ গোয়িং অ্যাজ ইট ইজ, বাট ফিউচারে কি হয় উই ডোন্ট নো। ওকে। বাট অ্যাসাইলামের অ্যাপ্রুভাল রেটটা কি একটু ফেভারেবল? Um, এটা অ্যাকচুয়ালি এভরি জাজের ওপর ডিপেন্ড করে, রাইট। এভরি জাজ ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেখে। ইনফ্যাক্ট জাজেসরাও নিজেরও এক্সপিরিয়েন্স দেখে, কেননা আমি দেখেছি যদি বাংলাদেশ বা কোনো কোনো ইন্ডিয়ার কোনো থেকেই কোনো জায়গা থেকেই জাজ সেম জাজের কাছে যায়, তো জাজেসরা কিন্তু ভীষণ ওয়েল রেড। যেই দেশ থেকে অ্যাসাইলাম ক্লেমটা আসছে ওরা কিন্তু পুরো জানে। আচ্ছা, বাংলাদেশ থেকে যদি আসছে ওরা কিন্তু পুরো পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ওখানকার জানে, কি চলছে আওয়ামী লীগের কি সাথে, হচ্ছে? বিএনপি, এলটিপি, ওরা কিন্তু সবকিছু জানে কি চলছে। জি জি তো হ্যাঁ, তো ওটা জাজের উপর ডিপেন্ড করে কিরম করে দেখবে, ওভারঅল বলা যায় না। জি 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 জি। ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। আর আরেকটা লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে F4 ক্যাটাগরির কি কোনো আপডেট আছে? এটা কি এখন কি কিছুটা ত্বরান্বিত হয়েছে, মানে এক্সপিডিয়েট হয়েছে, নাকি এখনো আমরা হিউজ জেটলগে আছি? এখনো যেরকম ব্যাকলগ ছিল চলছে, আচ্ছা। অনেকদিন ধরে আছে এই ব্যাকলগ, এখন অব্দি কোনো চেঞ্জ নেই। কোনো 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 চেঞ্জ নাই? তো এটাকে না, যদি না, মনে করেন, ইনফ্যাক্ট বিজনেস ইমিগ্রেশনের জন্য ইন্ডিয়া আর চায়নার কোনো মুভমেন্ট হয়নি এখনো। আচ্ছা, আমি রাঞ্জা একটা কথা, সেটা হচ্ছে যে যদি এই ধরনের সিচুয়েশন হয়, কারো ইন্টারভিউ ডেট আসতেছে না বা কারো যে, সেক্ষেত্রে কি তারা কি এটাকে এক্সপিডিয়েট করার জন্য ম্যান্ডামাস প্রসেস যেতে পারে? Um, nah, mandamus is not usually for expedite. Expedite কোনো কোনো সিচুয়েশনে নিজের ফর্মটা এক্সপেডাইট করা যায় পেটিশন স্টেজে, কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা কথা বলছি, আমরা গ্রিন কার্ড মানে ভিসার কথা বলছি আর কি, মানে যাদের পেটিশন অ্যাপ্রুভ হয়ে গেছে বা অ্যাপ্রুভাল এর টাইম হয়ে গেছে কিন্তু তাদের শুধু টাইম মানে প্রায়োরিটি ডেটটা এখনো আসেনি, গ্রিন কার্ডের লাইনের জায়গা ওদের আসেনি এখনো, সেটা কোনো এক্সপেডাইট করার জন্য কোনো কোনো ম্যান্ডামাসেস কোনো কোনো ইয়ে নেই? হ্যাঁ জি বেসিস নেই। হ্যাঁ, জি জি জি। দ্যাট মিনস দ্য অ্যাপ্লিকেন্টস অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি তাদেরকে ওয়েট করতে হবে, দ্যাটস ইট। জাস্ট ওয়েট করতে হবে। হ্যাঁ, ওটাই আর কি, ওয়ার্ক পারমিট যদি থাকে ওটাই। হ্যাঁ, ধন্যবাদ রাঞ্জা, আপনাকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর গেহিন এসএসকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা প্রতি সপ্তাহে আমাদেরকে সময় দিচ্ছেন এবং আমাদেরকে তথ্য দিচ্ছেন, আমাদের কমিউনিটি সেবা করছেন। আপনাদের কাছে আমরা সবাই খুশি, আমরা অত্যন্ত খুশি যে আপনার মধ্যে মতো এক্সপার্টাইজার আমাদের সঙ্গে থাকেন। আপনি অ্যাটর্নি নরসিম গেহি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক যারা ছিলেন আমার সঙ্গে এতক্ষণ বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে তারা দেখছিলেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।